আচ্ছা, আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারে একটা কনসেপ্ট রয়েছে যেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস অর ইকুইভ্যালেন্ট ওয়েট, বাংলায় বলে তুল্যাঙ্ক ভর বা তুল্যাঙ্ক ওজন। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে কি বোঝায়? ইকুইভ্যালেন্ট মাস বলতে বোঝায় যে কোনো একটা, যদি আমরা মৌলর ক্ষেত্রে ধরি, ধরো হচ্ছে কি আমরা মৌলের ক্ষেত্রে ধরছি, তাহলে বলছে হাইড্রোজেনের 1 গ্রাম, অক্সিজেনের 8 গ্রাম of hydrogen is equivalent to 8 gram of oxygen, equivalent to 35.5 gram of chlorine। ঠিক আছে, কথায় লিখলে খুব ভালো হয়, শুধু এইচ, শুধু ও, শুধু সিএল না লিখে কি বলছে 1 গ্রাম হাইড্রোজেন কি হয়, এটা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে সমতুল্য। কারণ কি? এবং ক্লোরিন, এই 1 গ্রাম 35.5 গ্রাম ওজনের ক্লোরিন এই 1 গ্রাম হাইড্রোজেন এবং 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে সমতুল্য। এটা যে এই ইকুয়েশনটা কেন বানানো হয়েছে, এই ইকুয়েশনটা কেন বানানো হয়েছে, ঠিক আছে, এই ইকুয়েশনটা বানানোর মেন কারণ হলো, যদি ভালো করে দেখি আমরা, একটা যৌগ NaH, Na2O এবং NaCl, ভালো করে দেখো, 23 গ্রাম সোডিয়াম যুক্ত আছে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে। এখানে 23 × 2 গ্রাম সোডিয়াম যুক্ত আছে 16 গ্রামের সঙ্গে, তাই তো? তাহলে 46 গ্রাম যুক্ত আছে 16 গ্রামের সঙ্গে। তাহলে 23 গ্রাম সোডিয়ামের সঙ্গে যুক্ত আছে কত? 8 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, ঠিক তেমনভাবে এটা 23 গ্রাম যুক্ত আছে 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে। ঠিক আছে, তো এই রেসপেক্টে এদেরকে কি করা হয়েছে? ইকুইভ্যালেন্ট বলা হয়েছে, সমতুল্য, সমান নয়, এক্স্যাক্টলি নট ইকুয়াল। এখানে দেখো 3টে সমান দেওয়া হয়েছে, তাই এর মেন কারণ কি? সমতুল্য ধরা হয় এদেরকে। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট মাসের মানে কি? সমান তুল্য। ঠিক আছে, মানে সমান তুল্য। কারণ কি? হাইড্রোজেনের দেখো, হাইড্রোজেনের 23 গ্রাম যদি হচ্ছে গিয়ে, হাইড্রোজেনের যদি 8 গ্রাম যদি অক্সিজেনের 8 গ্রামের সমান হতো, তাহলে কি হতো? এখানে কি হতে পারতো? এখানে এরকমভাবে হচ্ছে গিয়ে 8 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে এরকমভাবে কতগুলো থাকতে পারতো? 8টা সোডিয়াম থাকতে পারতো। ঠিক আছে, তাহলে যৌগগুলোকে একটা পার্টিকুলার একটা স্কেলেটনের মধ্যে বা একটা ধাঁচের মধ্যে আনার জন্য আমাদের কি লাগে? তুল্যাঙ্ক ভরের কনসেপ্টটা লাগে। তুল্যাঙ্ক ভরের মেন কনসেপ্ট, সবাই যে যেরকমভাবে যুক্ত হয়ে যৌগ তৈরি করছে, সেই যৌগটার ধরন কীরকম, যৌগটাকে কি করে এক ধরনের বানাবো। বা আমরা বলতে পারি, দেখো এই সমস্ত যৌগের একটা করে বন্ড ধরা হয়েছে। হাইড্রোজেনের একটা বন্ড একটা হাইড্রোজেন করতে পারে, অক্সিজেনের একটা অ্যাটম দুটো বন্ড করতে পারে। তো দুটো বন্ডকে আমরা কি করি? 16 গ্রাম তাহলে দুটো বন্ড করতে পারছি, তাহলে 8 গ্রাম কি করতে পারবে? একটা বন্ড করতে পারবে। ক্লোরিন তো একটাই বন্ড করে, তো ক্লোরিনের জন্য হচ্ছে 35.5 গ্রাম একটা বন্ডের সমান। তো এই হিসাবে এদেরকে কি করা হয়? ইকুইভ্যালেন্ট মেজার করা হয়। এবার আসি আমরা ডেফিনিশনে। খুব কিছু কিছু ডেফিনিশন আছে যেগুলো একটু কঠিন টাইপের। এই ডেফিনিশনটা একটু আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে হচ্ছে কি একটু কঠিন কঠিন টাইপের, কিন্তু এটা কোনো কিছু কঠিন নয়। ঠিক আছে, আচ্ছা, এবার আমি একটুখানি আলাদা করে বলি, তারপরে আমি এক করে বলবো। আচ্ছা,
মৌল বা এলিমেন্টের জন্য কি বলছে, কোনো মৌলের যত গ্রাম ওজন, কোনো মৌলের যত গ্রাম ওজন ওই 1 গ্রাম ওজনের হাইড্রোজেন বা 8 গ্রাম ওজনের অক্সিজেন বা 35.5 গ্রাম ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, মৌলের জন্য কি হবে, এলিমেন্টগুলো কি করবে, এদের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, একটা আমাদের যৌগ তৈরি করবে। এলিমেন্টগুলো এদের সঙ্গে যুক্ত হয়ে কি করবে, একটা যৌগ গঠন করবে। তাহলে কোনো মৌলের যত গ্রাম ওজন, যত গ্রাম ওজন, যত গ্রাম ওজন, এরা তো সবাই ইকুইভ্যালেন্ট, তাই এদেরকে অর দিয়ে বলেছি। কোনো মৌলের যত গ্রাম ওজন 1 গ্রাম ওজনের হাইড্রোজেন বা 8 গ্রাম ওজনের অক্সিজেন বা 35.5 গ্রাম ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে, তাকে ওই মৌলের কি বলা হয়, তুল্যাঙ্ক ভর বলে। কোনো যৌগের কম্পাউন্ডের তুল্যাঙ্ক ভর বের করার সময় কি বলবো, কোনো যৌগের যত গ্রাম ওজন, কোনো যৌগের যত গ্রাম ওজন থেকে 1 গ্রাম ওজনের হাইড্রোজেন, 8 গ্রাম ওজনের অক্সিজেন বা 35.5 গ্রাম ওজনের ক্লোরিন বেরিয়ে যায়, তখন সেই যৌগটার অত গ্রাম পরিমাণকে আমরা কি বলা হবে, ওই যৌগটার তুল্যাঙ্ক ভর। এখন যদি এটাকে আমরা একসঙ্গে বলি তাহলে কি হবে, যদি একসঙ্গে বলি যত ভাগ ওজনের কোনো মৌল 1 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা ওই পরিমাণের যৌগ, ওই পরিমাণের যৌগ বা ওই পরিমাণের হাইড্রোজেন, অক্সিজেন এবং ক্লোরিন কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে, তত ভাগ ওজনটাকে ওই মৌলটির বা ওই যৌগটির তুল্যাঙ্ক ভর বলা হয়। ঠিক আছে, একই জিনিস, মৌল এদের সঙ্গে বিক্রিয়া করে যৌগ দিচ্ছে, তাহলে মৌলের যত গ্রাম এর সঙ্গে যুক্ত হয়ে যৌগ দেবে, সেই মৌলের অত গ্রাম থেকে আমাদের তার মৌলটার তুল্যাঙ্ক ভর বলা হবে। কোনো যৌগের যত গ্রাম ওজন থেকে আমরা 1 গ্রাম ওজনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে বা 8 গ্রাম ওজনের অক্সিজেনকে প্রতিস্থাপিত করে বা 35.5 গ্রাম ওজনের ক্লোরিনকে প্রতিস্থাপিত করে, সেই গ্রাম ওজনকে কি বলা হবে, ওই যৌগের তুল্যাঙ্ক ভর বলা হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এখন কিছু কিছু জিনিসের তুল্যাঙ্ক ভর আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, যেমন যদি বলে CH4 যৌগে CH4 এর তুল্যাঙ্ক ভর কত, তো ভালো করে দেখো, CH4 molecular mass is equals to 12 plus 1 into 4 is equals to 16 গ্রাম মোল ইনভার্স। ঠিক আছে, আচ্ছা, তো ভালো করে দেখো, 4 গ্রাম হাইড্রোজেন present in 16 গ্রাম of CH4, 4 গ্রাম হাইড্রোজেন পাই আমরা, বা we get 4 গ্রাম of hydrogen from 16 গ্রাম of CH4, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন আছে কততে, 16 ইন্টু 1/4, দ্যাট ইজ 4 গ্রাম of CH4। তাহলে CH4 এর ইকুইভ্যালেন্ট মাস কত, 4 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, এই ইকুইভ্যালেন্ট মাসকে, ইকুইভ্যালেন্ট মাস যেটা পাবো সেটাকে কি বলা হবে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। মাথায় যদি না ঢোকে তাহলে দেখো,
যেমন CH4 এর মলিকুলার মাস কত, 16 গ্রাম মোল ইনভার্স, মানে কি 1 মোলের ওজন 16 গ্রাম। ঠিক আছে, E of CH4 is equals to কত হবে, 4 গ্রাম গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তার মানে কি, তার মানে হলো যে ভালো করে দেখো, 1 মোল যদি CH4 থাকে, 1 মোল CH4 এর ওজন কত হবে, 16 গ্রাম হবে। ঠিক আছে, কোনো কিছুর মলিকুলার মাসকে আমাদের কি বলা হয়, মলিকুলার মাসকে বলা হয় আমাদের 1 গ্রাম মলিকিউল। ঠিক তেমনভাবেই ইকুইভ্যালেন্ট মাসকে আমাদের কি বলা হয়, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। যেমন মলিকুলার মাসকে বলা হয় 1 গ্রাম মলিকিউল, তেমন ইকুইভ্যালেন্ট মাসকে কি বলা হয়, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে 4 গ্রাম মানে কি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, যে কোনো মৌল বা যৌগের জন্য, যে কোনো মৌল বা যৌগের জন্য তার ইকুইভ্যালেন্ট মাস যেটা হবে, তার ইকুইভ্যালেন্ট মাস যেটা হবে সেটাকেই কি বলা হবে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তার তুল্যাঙ্ক ভার যেটা হবে সেটাকেই তার বলা হবে 1 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে হাইড্রোজেনের জন্য কোনটা, 1 ইজ ইকুয়ালস টু 1 গ্রাম হাইড্রোজেন মানে কি বলা হবে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। 8 গ্রাম অক্সিজেন মানে কি হবে, অক্সিজেনের কি 8 গ্রাম মানে কি বলা হবে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। ক্লোরিনের কি বলা হবে, 35.5 গ্রাম ইজ ইকুয়ালস টু কত হবে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই গেল তুল্যাঙ্ক ভার। এবার দেখব তুল্যাঙ্ক ভার আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা পদ্ধতিতে বের করতে হয়। তাহলে দেখব ফার্স্ট ইকুইভ্যালেন্ট মাস ফর এলিমেন্টস, মানে মৌলগুলোর জন্য আমরা দেখব তুল্যাঙ্ক ভার। ঠিক আছে, একটু আগে কি দেখলাম, কোনো মৌলের যত গ্রাম ওজন, 1 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের ক্লোরিন, 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে, তো সেই তত ভাগ ওজনটাকে তার কি বলা হয়, তুল্যাঙ্ক ভার বলা হয়। আচ্ছা, যদি দেখি আমরা ভ্যালেন্সির ডেফিনেশন কি, যোজ্যতা। যোজ্যতা মানে কি, নাম্বার অফ হাইড্রোজেন can combine with one atom of that element is called its valency। মানে কোনো মৌলের একটি পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত হতে পারে তাকে তার কি বলা হয়, যোজ্যতা বলা হয়। ঠিক আছে, কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যতগুলো হাইড্রোজেন যুক্ত হতে পারে তাকে তার কি বলা হয়, যোজ্যতা বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে যোজ্যতার ডেফিনিশন। ঠিক আছে, তো যদি তুল্যাঙ্ক ভার আমরা বের করতে যাই, যদি আমরা একটা পরমাণু কনসিডার করা হয়, তাহলে কি বলতে পারি, মাস অফ ওয়ান অ্যাটম, ইকুইভ্যালেন্ট মাস মানে কি, কোনো পরমাণুর যত ভাগ ওজনের সঙ্গে 1 ভাগ ওজনের হাইড্রোজেন বা 4 ভাগ বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিন যুক্ত হয়। ঠিক আছে, এ একটা ধরো অ্যাটম, এ একটা অ্যাটম। ঠিক আছে, এ যদি একটা অ্যাটম হয় এর ভ্যালেন্সি কত, ভিটা, ভ্যালেন্সি হলো ভি। তাহলে এর সঙ্গে ভি মানে কি,
কতগুলো হাইড্রোজেন যুক্ত হবে, ভি ইন্টু হাইড্রোজেনের অ্যাটমিক মাস। ঠিক আছে, মাথায় ঢুকলো? এ হলো একটা অ্যাটম, এর ভ্যালেন্সি ভি। ঠিক আছে, এর ভ্যালেন্সি ভি, তার মানে এ ভিটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে ভিটা হাইড্রোজেনের ভর কত হবে, ভি ইন্টু মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, তাহলে একটি পরমাণু যদি ধরা হয়, কোনো একটি পরমাণুর জন্য, কোনো মৌলের একটি পরমাণু যদি ধরি আমরা, তাহলে E ইজ ইকুয়ালস টু মাস অফ ওয়ান অ্যাটম। সেই মৌলের একটি পরমাণু কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, ভিটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে ভিটা হাইড্রোজেনের মাস কত হবে, ভি ইন্টু মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, আচ্ছা, মাস অফ ওয়ান অ্যাটম, একটা অ্যাটমের মাস, একটা অ্যাটমের মাস একটা অ্যাটমের মাস অফ ওয়ান হাইড্রোজেন, ওয়ান অ্যাটম ডিভাইড বাই মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম, এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাটমিক মাস। ঠিক আছে, অ্যাটমিক মাসের ডেফিনেশনটা দেখে নেবে। অ্যাটমিক মাসের ডেফিনেশনটা কি ছিল আমাদের, অ্যাটমিক মাসের ডেফিনেশন হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম বাই মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম, এটাকে কি বলা হয়, অ্যাটমিক মাস বলা হয়। তাহলে E ইজ ইকুয়ালস টু মাস অফ ওয়ান অ্যাটম বাই মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম, তো এইটাকেই বলা হয় আমার অ্যাটমিক মাস। তাহলে E ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, A বাই ভি। E ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে আমাদের, A বাই ভি। এটা হচ্ছে কাদের জন্য, শুধুমাত্র মাথায় রাখবে এই ফর্মুলাটা দিয়ে সবার মলিকুলার মাস আমরা বের করতে পারবো না, এলিমেন্টের বের করতে পারবো। এলিমেন্ট মানে কারা, এলিমেন্ট মানে কারা, আবার বলে দিই, মৌল মানে হচ্ছে কে, পিরিয়ডিক টেবিলে যারা যারা রয়েছে তারা পরিবেশে যেইভাবে থাকে, মানে হাইড্রোজেন, তো হাইড্রোজেন এনভায়রনমেন্টে আমরা হাইড্রোজেন পাবো না, H2 পাবো, অক্সিজেন O2 পাবো, নাইট্রোজেন N2 পাবো, নাইট্রোজেন N2 পাবো, ঠিক আছে, সালফার S8 পাবো, ফসফরাস P4 পাবো, ঠিক আছে, সোডিয়াম সোডিয়াম পাবো, ক্যালসিয়াম ক্যালসিয়াম পাবো, পটাশিয়াম পটাশিয়াম পাবো। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে এইরকম জিনিস এইরকমভাবে হবে। ঠিক আছে, তো হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের ভ্যালেন্সি ওয়ান, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ওয়ানকে আমাদের ওয়ান দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে ওয়ানকে ওয়ান দিয়ে ডিভাইড করলে কত পাবো আমরা, ওয়ান পাবো। অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের হচ্ছে কি অ্যাটমিক মাস কত, 16, তো ভ্যালেন্সি কত, 2, তাহলে 8 দিয়ে ডিভাইড করতে হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা বলি, নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক মাস হচ্ছে 14, ভ্যালেন্সি 3, তাহলে 3 4 12.67, 4.67। ঠিক আছে, তো এই রকমভাবে আমরা এলিমেন্টের কি পাবো, ইকুইভ্যালেন্ট মাস পাবো। ঠিক আছে, এটা গেল এলিমেন্টগুলোর জন্য। আচ্ছা, এবার 2 নম্বর, কম্পাউন্ডস মানে যৌগগুলোর জন্য। ঠিক আছে, যৌগগুলোর জন্য হচ্ছে যখন বের করব, মেন যেটা মাথায় রাখতে হবে, E ইজ ইকুয়ালস টু M বাই জেড। দেখো, মৌলগুলোর জন্য বা অ্যাটমের জন্য কি ছিল, অ্যাটমিক মাস বাই ভ্যালেন্সি ছিল। যৌগগুলোর জন্য E ইকুয়ালস টু M বাই জেড। জেড মানে কি, জেড হচ্ছে কম্পাউন্ড, কি রকমের কম্পাউন্ড তার উপরে ভিত্তি করে হবে। জেড মানে হচ্ছে অ্যাসিডিটি অফ বেস, বেসিসিটি অফ অ্যাসিড, টোটাল চার্জ অফ ক্যাটায়ন or anion for salt, লবণের জন্য, is equals to total change in electron
ফর রেডক্স রিঅ্যাকশন। কি বলতে চাইছে তার উপরে ভিত্তি করে আমাদের এগুলো হবে। তো কম্পাউন্ডসের আন্ডারে আমরা এক এক করে দেখব। কম্পাউন্ডসের আন্ডারে এ প্রথমে দেখব বেস NaOH। এই একটা NaOH কে প্রশমিত করতে আমার H প্লাস কতগুলো লাগে? এই NaOH থেকে আমি কি পাবো? একটা Na প্লাস পাবো আর একটা OH মাইনাস পাবো। এই একটা OH মাইনাসকে প্রশমিত করার জন্য আমার অ্যাসিড লাগবে কতগুলো? একটাই অ্যাসিড লাগবে। তো NaOH এর অ্যাসিডিটি কি বলবো আমি? NaOH এর অ্যাসিডিটি বলবো আমরা কত? 1। ঠিক তেমনভাবে CaOH হোল 2 এর অ্যাসিডিটি কত হবে? অ্যাসিডিটি হবে 2। AlOH হোল 3 এর অ্যাসিডিটি কত হবে? 3। ঠিক আছে? তাহলে যদি আমাকে যদি বলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH হোল 3 এর ইকুইভ্যালেন্ট মাস বের করো, তাহলে E of AlOH whole 3 is equals to M of AlOH whole 3 divide by কত হবে? 3। কারণ 3 কি? কারণ 3টা হলো এর বেসের অ্যাসিডিটি। তাহলে AlOH whole 3 27 প্লাস 16 একে 17, 17 গুণ 3 ডিভাইড বাই 3, তাহলে 27 প্লাস 51 ডিভাইড বাই 3, 78 ডিভাইড বাই 3, 26 গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের ইকুইভ্যালেন্ট মাস কত হবে? 26 গ্রাম। ঠিক আছে? ইকুইভ্যালেন্ট মাস হবে 26 গ্রাম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। গ্রাম ইকুইভ্যালেন্ট মাস ইনভার্স না বললেও হবে। 26 গ্রাম হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের আমাদের কি হবে? ইকুইভ্যালেন্ট মাস। আচ্ছা, এই গেল। এবার বি এর আন্ডারে দেখি কি? বেসিসিটি অফ অ্যাসিড। ঠিক বেসের উল্টোটা। H2SO4 ভেঙে আমরা পাই দুটো H প্লাস আর সালফেট -2। তাহলে H2SO4 কে প্রশমিত করার জন্য দুটো OH মাইনাস লাগবে। দুটো OH মাইনাস দুটো H প্লাস মিলে কি করবে? আমাদের দুটো জল দেবে। তাহলে দুটো H প্লাসকে প্রশমিত করতে দুটো OH মাইনাস লাগছে, তাই জন্য এর বেসিসিটি কি হবে? এর বেসিসিটি হবে কত? 2। ঠিক তেমনভাবেই বলতে পারি আমরা HCl এর বেসিসিটি কত? 1। H3PO4 এর বেসিসিটি কত হবে? 3। এরকমভাবে হয়ে যাবে। ঠিক আছে? তো সেই রকমভাবে যদি হয়ে থাকে, তাহলে যদি আমরা H3PO4 এর ইকুইভ্যালেন্ট মাস আমরা বের করতে চাই, তাহলে H3PO4 এর মলিকুলার মাস কত আমার? 1 × 3 প্লাস 31 প্লাস 16 × 4 এত গ্রাম ইজ ইকুয়ালস টু 3 31 3 34 প্লাস 64 98 গ্রাম। তাহলে ইকুইভ্যালেন্ট মাস অফ H3PO4 is equals to molecular mass of H3PO4 divided by 3 equals to 98 by 3 is equals to 32.67। 32.67 এই গেল H3PO4 এর ইকুইভ্যালেন্ট মাস। এবার আচ্ছা, সি দেখবো আমরা। টোটাল চার্জ অফ বা সল্টের জন্য টোটাল চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন ফর সল্ট, লবণগুলোর জন্য। NaCl এর জন্য মোট চার্জ, পজিটিভ চার্জ কতগুলো আছে আমাদের?
NaCl যদি ভেঙে যায়, NaCl যদি ভাঙে তাহলে আমরা কি পাবো? Na প্লাস Cl মাইনাস, তাহলে পজিটিভ চার্জ একটা, নেগেটিভ চার্জ একটা। পজিটিভ নেগেটিভ যে কোনো হচ্ছে কি নিউট্রাল যৌগে সবসময় সমান হবে, তাহলে একটা একটা। তাহলে E অফ NaCl যদি আমাকে কেউ বের করতে দেয়, M অফ NaCl কে আমরা 1 দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাব। আমরা একটু কঠিন দেখে ধরি, Al2SO4 হোল 3, এ যদি আয়নে ভাঙে তাহলে কি পাবো? দুটো অ্যালুমিনিয়াম প্লাস 3 পাবো, প্লাস 3টে সালফেট পাবো। তো দেখো 3টে সালফেট 3 ইন্টু -2 মানে কতগুলো? মোট -6 আছে। তো দুটো অ্যালুমিনিয়াম প্লাস 3 মানে এখানে কত আছে টোটাল? টোটাল চার্জ কত ক্যাটায়নের? +6। তাহলে +6 বা -6, তাহলে টোটাল চার্জ কত হচ্ছে? +6 বা -6। টোটাল চার্জ অফ ক্যাটায়ন +6, টোটাল চার্জ অফ অ্যানায়ন -6। তাহলে কি হবে? চার্জ ধরলে হচ্ছে শুধু ভ্যালুটা ধরো, শুধু 6। তাহলে E অফ Al2SO4 হোল 3 ইজ ইকুয়ালস টু M অফ Al2SO4 হোল 3 ডিভাইড বাই 3 নয় 6 হবে, ইজ ইকুয়ালস টু 27 দুগুণে 27 ইন্টু 2 প্লাস 32, 4 64, 96 ইন্টু 3 ডিভাইড বাই 6, তাহলে কত হবে? 27 দুগুণে 54 প্লাস 3 6 18 8 হাতে 1 3 9 27 একে 28 ডিভাইড বাই 6। তো 88 আর 4 কত হবে? 92, 92 আর 5 342 বাই 6, 6 5 30, 6 7 42, 57। তাহলে 57 হবে কি Al2SO4 হোল 3 এর ইকুইভ্যালেন্ট মাস। ঠিক আছে? আচ্ছা, এই গেল জিনিসপত্র। ঠিক আছে? আচ্ছা, এবার এই সমস্ত গেল জিনিসপত্র, তাহলে টোটাল চার্জ অফ ক্যাটায়ন অ্যানায়নে পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা তার পরেরটা দেখব, 4 নম্বরটা, যে রেডক্স রিঅ্যাকশনের জন্য টোটাল চেঞ্জ ইন ইলেকট্রন ফর রেডক্স রিঅ্যাকশন। জারণ বিজারণের জন্য কি হবে? ইলেকট্রনের পরিবর্তন। সেগুলো কি হবে? সেগুলো যেমন একটা হচ্ছে এক্সাম্পল আমরা দেখে নিই, MnO4 মাইনাস থেকে আমরা কি দেবে? Mn+2 দেবে। তো এখানে 4টে অক্সিজেন মাইনাস আছে, এবারে 4টে জল দেবে, এখানে 8টা H+ হবে। তাহলে 8টা প্লাস থেকে 2টো প্লাস বাদ দিলে 6টা, এখানে একটা মাইনাস আছে, তাই কি হবে? 5টা ইলেকট্রন হবে। তাহলে MnO4 মাইনাসটা কোত্থেকে আসছে? MnO4 মাইনাস আসছে KMnO4 থেকে। তাই KMnO4 যখন এরকম একটা কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তো সেই জারণ বিজারণ বিক্রিয়াতে KMnO4 এর তুল্যাঙ্ক ভার বের করব যখন, তখন মাস অফ মলিকুলার মাস অফ KMnO4 বসাবো, বসিয়ে সেটাকে কত দিয়ে ডিভাইড করব? 5 দিয়ে। কারণ কি? এখানে দেখো ইলেকট্রনের পরিবর্তন কতগুলো আছে? 5টা। ঠিক আছে? তো এই পদ্ধতি আছে, এইভাবে হচ্ছে কি আমাদেরকে কি করতে হয়? বের করতে হয়। এইভাবে আমাদেরকে বের করতে হয় যে কোনো একটা মৌলের বা যৌগের কি করে হচ্ছে কি আমাদের এটা পাবো। ঠিক আছে? এইভাবে আমাদের বের করতে হয়। এইরকমভাবে করলে আমরা বের করতে পারবো যে কারোর তুল্যাঙ্ক ভার কত হয়। তুল্যাঙ্ক ভারটা খুবই ইম্পর্ট্যান্ট। তুল্যাঙ্ক ভারটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গাতে কাজে লাগে। তো এটা ভালো করে একটুখানি খেয়াল রেখে পড়ো। ঠিক আছে, টাটা, আজকে এতটুকু।